তাই তো? এটা ঠিক আছে? 15 তারিখ আমরা পড়ছি তাপগতিবিদ্যা। দুটো কনফিউশন আমি দুজন স্টুডেন্টের কাছে পেয়েছি, তিনটে পেয়েছি। তার মধ্যে একটা লিটল কনফিউশন ছিল, যে নিজেই বুঝতে পেরেছে পরে বলার পর ঠিক আছে বলে দিয়েছে। তো সেটা খুব স্লাইট কনফিউশন বলে সেটা এক্সপ্লেন করছে না। তো দুটো ইম্পর্টেন্ট কনফিউশন এবং মানে পড়তে গিয়ে গন্ডগোল হয়েছে, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে ফার্স্ট আগে বলে দিই। কনফিউশন নাম্বার 1, প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা যখন আলোচনা করেছিলাম যে আহ, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অবস্থার অপেক্ষক। মানে অবস্থান নয়, তোমার তাপমাত্রার অপেক্ষক। তার মানে কি? তার মানে আমরা তখন এক্সপ্লেন করার জন্য বলেছিলাম যে ধরে নাও তোমার এটা সংস্থা, এই সংস্থাটার প্রেসার হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি, টেম্পারেচার হচ্ছে ধরে নাও T1। এবার এই সংস্থাটাকে আমি যেন তেন প্রকারণে এদিক ওদিক তেবড়ে তুবড়ে তেবড়ে তুবড়ে এদিক ওদিক করে নানা রকম করে আমি আর একটা সংস্থায় পরিণত করলাম, যার ক্ষেত্রে তার প্রেসার কি হলো আমি জানি না, ভলিউম কি হলো আমি জানি না, কিন্তু টেম্পারেচার আমি জানি শুধুমাত্র T2। প্রেসার ধরে নাও P2, ভলিউম ধরলাম V2। এরকম একটা জায়গায় পৌঁছালো। আর অন্যভাবে অন্য দিক দিয়ে সংস্থাটাকে আমি এদিকে তেবড়ে তুবড়ে তেবড়ে তুবড়ে এখানে আবার একই সংস্থায় নিয়ে এলাম। মানে কি? আমি তার কন্ডিশন যেগুলো ছিল, আমরা জানি যে কোনো একটা থার্মোডায়নামিক বা তাপ গতিবিদ্যা জনিত কোনো সংস্থাকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে তার অবস্থা কেমন সেগুলো জানতে গেলে কিছু কিছু প্যারামিটার আমাদের জানতে হয়, সেটা সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব। তার আগেও আমরা অলরেডি জেনেছিলাম যে পি, ভি এবং টি, এই তিনটে জিনিস যদি আমি জানি, তাহলে আমি জানতে পারবো যে সংস্থার মধ্যে কি আছে, কেমন কন্ডিশনে আছে। কথা হয়েছিল আমাদের এরকম যে আমি এরকম একটা পথ অবলম্বন করেছি, পথ 1, যেখানে আমি এইভাবে তেবড়ে তুবড়ে তেবড়ে তুবড়ে এই জায়গায় নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পথ 2, এইভাবে তেবড়ে তুবড়ে তেবড়ে তুবড়ে একদম সম্পূর্ণ পথ 1 এর লাস্টে যে অবস্থায় এসছে সেই অবস্থাতেই নিয়ে এসছি। প্রশ্ন ছিল অভ্যন্তরীণ পরিবর্তন, অভ্যন্তরীণ যে শক্তি তার পরিবর্তন ডেল্টা ইউ কোন পথে বেশি হবে, কোন পথে বেশি হবে, এটা ছিল প্রশ্ন। প্রিয়ন্তন, ক্যান ইউ অ্যান্সার ইট? কেন? এটা একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন হওয়ার জন্য কোন জিনিসের উপর নির্ভর করে? যে স্টেটের উপর নির্ভর করে। আমরা আমরা দেখলাম যে অভ্যন্তরীণ যে স্টেট পি এবং ভি এবং T1 আর ফাইনাল যে স্টেট, সেই দুটো এক নাম্বার পথেও যা হলো, 2 নাম্বার পথেও তাই হলো। 2 নাম্বার পথও শুরু হয়েছে এখান থেকে, 1 নাম্বার পথও শুরু হয়েছে এখান থেকে, 2 নাম্বার পথও শেষ হয়েছে যেখানে, 1 নাম্বার পথও শেষ হয়েছে সেখানে। সুতরাং শুরু এবং শেষের যে স্টেট সেই দুটো একই থাকা আছে, সেই কারণে ডেল্টা ইউ যেটা সেটা দুই ক্ষেত্রেই একই হবে। বিজিত, am I ক্লিয়ার? সুতরাং কোন জায়গায় ঘষবে বেশি, কোন জায়গায় বেশি হিট নেবে, কি নেবে না নেবে এসব জানার দরকার নেই। আমাদের কোনো কিছু জানার দরকার নেই। আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে অবস্থার অপেক্ষক, অবস্থার অপেক্ষক। তার মানে কোন পথ দিয়ে গেল সেই পথের উপর নির্ভরশীল নয়। পথের কি এর উপর একদম তাই, একদম তাই, পথের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। তার মানে ইউ ইজ অ্যালন এ ফাংশন অফ টি।
অর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের জন্য ইউ কেবলমাত্র টি এর উপর নির্ভর করে। তাই যেহেতু ডেল্টা ইউ এর কথা আমি আলোচনা করছি, তার মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান বলবো, এবং ইউ টু আর ইউ ওয়ান সমস্ত পথের ক্ষেত্রে একই। কারণ এটাকে যদি 1 নম্বর সংস্থা বলি, এটাকে যদি 2 নম্বর ফাইনাল সংস্থা বলি, তাহলে 1 আর 2 এর মধ্যে এমন কোনো মানে একদম পুরোপুরি 2টো পথ, 3টে পথ, 4টে পথ যাই বলো না কেন, সব ক্ষেত্রে একই। তার মানে ডেল্টা ইউ অ্যান্সার হবে ডেল্টা ইউ সমস্ত ক্ষেত্রে একই। এটা ছিল ডাউট ওয়ান। প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা আওয়াজ দাও। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে। কনফিউশন টু। তোমাদের বইয়ে কোনো একটা জায়গায় লেখা আছে যে সনাতন সনাতন তাপগতিবিদ্যা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু কোনো ক্ষেত্রে সনাতন মানে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু সনাতন কথাটা তোমাদের বইয়ে লেখা আছে, ইট ইজ ক্লাসিক্যাল। সনাতন মানে ক্লাসিক্যাল, তাপগতিবিদ্যা মানে থার্মোডাইনামিক্স। ক্লাসিক্যাল বলতে বোঝায় এমন জিনিস যেটা মোটা মোটা বডি, একটা বড় বস্তু আছে, সেখানে কাজকর্ম হচ্ছে, একটা বড় টিন আছে, একটা বড় কন্টেনার আছে, এরকম। ক্লাসিক্যাল বাদ দিয়েও আর একটা জিনিস যেটা খুব ক্ষুদ্র, এটা ক্লাসিক্যাল হচ্ছে বড় বস্তুর জন্য, বৃহৎ বস্তুর জন্য, যেটা আমরা চোখে দেখতে পাই। আর অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের জন্য ক্লাসিক্যালটা হয়ে যায় কোয়ান্টাম। তখন এই ক্লাসিক্যাল যে থিওরি, সেটা দিয়ে কোয়ান্টাম জিনিসটাকে ব্যাখ্যা করা যায় না। তার মানে এই নয় যে থার্মোডাইনামিক্স সেটাকে ব্যাখ্যা করতে পারে না, সনাতন তাপগতিবিদ্যা ব্যাখ্যা করতে পারে না। তার মানে কি, তাপগতিবিদ্যা সমস্ত সিস্টেমের জন্য প্রযোজ্য। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, যেটা আগের দিন আমি বলেছিলাম, তাপগতিবিদ্যা এমন একটা বিদ্যা যেটা সমস্ত সংস্থার জন্য প্রযোজ্য। সমস্ত সংস্থার জন্য প্রযোজ্য। এখানে কোনো ভুল নেই, সমস্ত সংস্থার জন্য প্রযোজ্য। তাপগতিবিদ্যা ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা সব সংস্থার জন্য প্রযোজ্য। কিন্তু কিন্তু যদি আমরা বলি যে ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্থা সংস্থা যদি আমরা বলি, তার ক্ষেত্রে হবে কোয়ান্টাম, কোয়ান্টাম থার্মোডাইনামিক। আর যখন আমরা দেখব বৃহৎ সংস্থা, তখন নতুন থিওরি হবে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। আমরা যে থার্মোডাইনামিক্স পড়ছি, আমরা যে এখন যে পড়াশোনাটা করছি, সেটা কিন্তু এই বৃহৎ সংস্থার জন্য। এইটা আমাদের ক্লাস 11-এ আছে, খানিকটা আছে, বিশাল নেই, খানিকটা আছে। তার মানে এটার মানে এই নয় যে থার্মোডাইনামিক্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্থার জন্য প্রযোজ্য নয়। অবশ্যই প্রযোজ্য। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্থার জন্য থার্মোডাইনামিক্সটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, এবং সেখানে কোয়ান্টাম মেকানিক্সকে অ্যাপ্লাই করেছি। সেটাকে বলা হয় কোয়ান্টাম থার্মোডাইনামিক্স। তো সুতরাং থার্মোডাইনামিক্স কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। ইজ দ্যাট ক্লিয়ার, সাইদা? বুঝেছো তো? থার্মোডাইনামিক্স তুমি যদি ভালো করে পড়ো, থার্মোডাইনামিক্স ইজ কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এরকম যদি কোনো ক্ষেত্র হয়, সেই সূত্রগুলো কোনোভাবে ফিজিক্সের সূত্রই হতে পারে না। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, এই দুটো হচ্ছে মেজর কনফিউশন। আর যেগুলো মাইনর কনফিউশন ছিল, সেগুলো আমি বলে দিচ্ছি। কনফিউশন নয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং খুব খুঁটিয়ে পড়লে এই যে জিনিসটা আজকে সাইদা বা বিজিত যে জিনিসগুলো তুলে ধরেছে, সেগুলো কিন্তু সবারই সমস্যা হতে পারে। যারা কোনোভাবে কোনো কনফিউশন তোমাদের হবে,
প্লিজ তোমরা বলবে এবং সেই কনফিউশন গুলো নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করবো। আমি প্রত্যেকের মেসেজ দেখি, যদি তৎক্ষণাৎ অ্যান্সার না দিই তাহলে জানবে যে সেটা আমি ঠিক টাইমে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, এনিওয়ে, নেক্সট। এবার আমরা চলে আসি চ্যাপ্টারে। আমরা পড়ছিলাম কি? আমরা পড়ছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের প্রথম যে সূত্র সেটা আমরা পড়ছিলাম। পড়তে গিয়ে আমরা দেখলাম বিজ্ঞানী ক্লসিয়াস বলল কোনো একটা সংস্থায় যদি আমরা হিট দিই, ডিকিউ পরিমাণ হিট দিই, প্রথমে সে তার নিজের এনার্জি বৃদ্ধি করবে ডিইউ, তারপর সে বাহ্যিক কাজ করবে ডিডাব্লিউ। এটাও করবে, এটাও করবে, এই দুটো মিলিয়ে কিন্তু ব্যাপারটা হবে, যেটা ছিল জুল সূত্রের একটা পরিবর্ধিত রূপ। এবং তার জন্য আমরা গাণিতিকভাবে লিখেছি ডিকিউ, সংস্থা যে হিটটা পেয়েছে এটা হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা বলার পর আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ডিইউ, ডিকিউ, ডিডাব্লিউ কখন ধনাত্মক কখন ঋণাত্মক। আমরা বলেছিলাম সংস্থা যদি তাপ পায়, আমরা সংস্থার ক্ষেত্রে ব্যাপারটাকে বিবেচনা করেছিলাম, সংস্থা যদি তাপ পায় তার জন্য ডিকিউ হবে পজিটিভ, সংস্থা যদি তাপ ছেড়ে দেয় তাহলে হবে নেগেটিভ। ডিইউ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সংস্থার যদি টেম্পারেচার বাড়ে, এনার্জি বাড়ে ভেতরের, তাহলে ডিইউ হবে পজিটিভ। সংস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে ডিইউ হবে নেগেটিভ। আর আমরা দেখেছিলাম ডিডাব্লিউ, যেটা কৃতকার্য, ছোট্ট কৃতকার্যের পরিমাণ, সেটা আমরা পরে দেখেছিলাম যে ডিডাব্লিউ বেসিক্যালি ইকুয়াল টু গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ডিডাব্লিউ এর ফর্মুলা কে বলতে পারবে? গ্যাসের ক্ষেত্রে ডিডাব্লিউ এর ফর্মুলা কি পেয়েছিলাম? একটা পিস্টন দিয়ে বলেছিলাম পি ইন্টু ডিভি। ডিভি হচ্ছে সেই আয়তন বৃদ্ধি বা হ্রাস যেটা সংস্থা ডিকিউ পরিমাণ হিট গ্রহণ বা বর্জনে করেছে। এবার ডিকিউ এত ক্ষুদ্র, ডিভিটা খুব খুব ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র আয়তন পরিবর্তনে প্রেসারের কোনো পরিবর্তন হয়নি। তার জন্য আমরা ডিডাব্লিউ সমান সবসময় লিখেছিলাম পিডিভি। এবার আমরা আগের দিন লাস্টে কিছু সংস্থার কথা বলেছিলাম, তারপর আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রসেসের কথা, পদ্ধতির কথা, এবং সেই পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি সমূহের কথা বলেছিলাম। সেই পদ্ধতিগুলোতে আমরা আলোচনা করেছিলাম ১ নাম্বার সমচাপ, ২ নাম্বার সম আয়তন, ৩ নাম্বার সম উষ্ণতা বা সমউষ্ণ প্রক্রিয়া, ৪ নাম্বার সমতাপ রুদ্ধতাপ, আর ৫ নাম্বার হচ্ছে চক্রীয় প্রক্রিয়া। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার এই সমস্ত জায়গায় আমরা দেখতে চাইবো, আমরা দেখেছি আগের দিন আলোচনাতে আমরা দেখেছি যে হালকা করে প্রসেস গুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। এখানে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, প্রসেস এমন হবে যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, এখানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, এখানে টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, এখানে কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, কোনো তাপ ঢুকবে না বেরোবে না, আর এখানে হচ্ছে ডিইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট? ইউ চেঞ্জ হলো না কেন? কেউ বলতে পারবে? চক্রীয় প্রক্রিয়ায় ইউ কনস্ট্যান্ট কেন হলো? ইউ ধ্রুবক কেন হলো? একদম তাই। চক্রীয় প্রক্রিয়া এমনই প্রক্রিয়া যেখানে তুমি সংস্থাকে তেবড়ে তুবড়ে এদিক ওদিক করে এমন একটা প্রসেসে নিয়ে এলে যাতে করে সে আবার তার প্রাথমিক অবস্থায় ফেরত এলো। অবস্থা মানে কি? প্রেসার, আয়তন, টেম্পারেচার। তার মানে তুমি একটা বড় মুড়ির টিন নিলে, সেই টিনটাকে ডুবিয়ে তবলা বাজালে, এদিক ওদিক থাবড়ে দিলে, গুবিয়ে দিলে, এটা ওটা করলে, করে টোরে আবার যেমন মা দেখেছিল টিনটা আছে তেমন পর্যায়ে নিয়ে এলে, ৫ মিনিটে তুমি নিয়ে এলে। তার মানে
তুমি ওই টিনের ভেতরে যে গ্যাসগুলো আছে তাদের উপর যে ক্রিয়াটা করলে, যে প্রক্রিয়াটা চালালে, থার্মোডাইনামিক্স প্রক্রিয়া, সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। তা তুমি আবার কিন্তু সেই জায়গাটায় ফেরত নিয়ে এলে। এই যে এই প্রক্রিয়ায়, চক্রীয় প্রক্রিয়ায় প্রাথমিক আর অন্তিম দশা একই দশা। এবার আমরা জানি যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র গ্যাসের দশার উপর নির্ভর করে। তো দশা যদি একই হয়, টেম্পারেচারের উপর নির্ভর করে। দশার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে টেম্পারেচার। তাহলে ইউ ইজ এ ফাংশন অফ টি। তারপরে প্রাথমিক আর অন্তিম দশা যদি একই হয়, তাহলে প্রাথমিক আর অন্তিম অভ্যন্তরীণ যে শক্তি সেটাও একই হবে। সেই জন্য আমরা ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট বললাম। এই প্রসেসগুলোই আমরা আগের দিন পড়েছিলাম। এবার আমরা জানার চেষ্টা করব এই যে প্রত্যেকটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি, সমস্ত প্রসেসে কৃতকার্য কত হবে। তাহলে আদর্শ গ্যাসের জন্য আজকে আমাদের শুরু হলো এটা। আদর্শ গ্যাসের জন্য কৃতকার্য বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন যে প্রক্রিয়া নিয়েছি সেই প্রক্রিয়াগুলোই কৃতকার্য করতে হবে, সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ১ নাম্বার ধরে নাও সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়া মানে কি? ইংরেজিতে এটাকে কি বলা হয়? আইসোবেরিক প্রসেস। এখানে কি কনস্ট্যান্ট থাকে গো? আইসোবেরিক প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে? পি ইকুয়াল টু ধ্রুবক। পি মানে কি? গ্যাসের চাপ। আর আমরা দেখো ক্ষুদ্র যে ওয়ার্ক ডান ডিডব্লিউ, এটা সমান আমরা কি জানি? সব সময় ট্রু বলেছিলাম। যখনই তুমি আদর্শ গ্যাস বলবে বা যেই গ্যাস বলবে, গ্যাস বললেই ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আর যখন আদর্শ গ্যাস বলবে এবং 1 মোল গ্যাস বলবে, আদর্শ গ্যাসের জন্য 1 মোল গ্যাস বলবে, তখন অবশ্যই কোন সমীকরণটা সবসময় প্রযোজ্য হবে কেউ বলতে পারবে? আদর্শ গ্যাসের জন্য 1 মোলের জন্য কোন সমীকরণটা কোনোভাবে তুমি কোন দিকে কোন প্রসেসে নিয়ে গেলে তার উপর নির্ভর করবে না, সব সময় একই থাকবে। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কি? একদম তাই, পিভি ইকুয়াল টু আরটি। দিস ইজ অলওয়েজ ট্রু, কোনোভাবে কনফিউজড হবে না। পিভি ইকুয়াল টু আরটি, এই সমীকরণটা আদর্শ গ্যাসের জন্য এবং 1 মোল গ্যাসের জন্য, এন এন মোল যদি হতো এনআরটি হতো। 1 মোল গ্যাসের জন্য, সাপোজ এটা এন মোলই করে দিচ্ছি তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে। তাহলে এন মোল গ্যাসের জন্য ইট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি, ইট ইজ অলওয়েজ ট্রু। আর ছোট্ট কৃতকার্য যেখানে ছোট্ট পরিমাণ হিট নিয়েছে, ছোট্ট আয়তন বেড়েছে বা কমেছে, এমন ছোট যে সেই প্রক্রিয়ায় চাপটা ধ্রুবক ছিল সেই মুহূর্তে। তার মানে এই নয় যে চাপটা চিরকাল ধ্রুবক থাকবে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের জন্য ধ্রুবক থাকবে। তার জন্য এই ফর্মুলাটা, ইট ইজ অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু, এই সমীকরণটা কিন্তু সবসময় সত্য থাকবে। তাহলে এবার দেখো এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কি হবে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। ডিডব্লিউ হচ্ছে ক্ষুদ্র কৃতকার্য, বড় ডাব্লিউ হচ্ছে বড় কৃতকার্য। কোথা থেকে? 1 নাম্বার জায়গা থেকে 2 নাম্বার জায়গায় কৃতকার্য। এবার আমরা যদি কৃতকার্য, এখানে ডিডব্লিউ মানে আমরা জানি পিডিভি, বসায় পিডিভি। তাহলে বলো তো দেখি এই পি আর ডিভির মধ্যে কে বাইরে চলে যাবে, বাঁ দিকে চলে আসবে? তার কারণ হচ্ছে পি কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি ইন্টু ডিভি। সাপোজ সংস্থার আয়তন ভি ওয়ান থেকে ভি টু তে গেছে, তাহলে আমরা লিখবো পি ইন্টু ভি, যেখানে আয়তনটা গেছে ভি ওয়ান থেকে ভি টু। তার মানে পি ইন্টু, আগে উপরটা বসবে আপার লিমিট ভি টু মাইনাস ভি ওয়ান। এই হলো কৃতকার্য।
তাহলে সমচাপ প্রক্রিয়ায় কৃতকার্য হচ্ছে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। বোঝা গেল না কঠিন লাগলো? হ্যালো, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। এরপর সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার প্রতিটা মুহূর্তে সংস্থার যে আয়তন সেটা পরিবর্তন হবে না। তার মানে সংস্থার যে আয়তন ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর এই প্রক্রিয়াকে ইংরেজিতে কি বলা হয়? আইসোপোরিক প্রসেস। তাহলে এবার বলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে কৃতকার্য, ক্ষুদ্র কৃতকার্য যেটা ডিডাব্লিউ, দ্যাট ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু ডিভি। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি সমান কত হবে? ভি যদি জিরো হবে, জিরো হবে। তাহলে দেখো, ক্ষুদ্রকৃত কার্য ডিডাব্লিউ সমান জিরো হবে। তাহলে ডাব্লিউ সমান কি হবে? জিরোর ইন্টিগ্রেশন কি হয়? ইট উইল বি জিরো। জিরোকে জুড়ে 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 প্রতিটা মুহূর্তে তুমি জিরোই পাবে। তার মানে নো কৃতকার্য, নো ওয়ার্ক ডান। তুমি যদি সংস্থার আয়তন পুরো প্রসেসে কোনো মুহূর্তেও চেঞ্জ না করো, তাহলে সেই সংস্থায় কোনো কৃতকার্য হয় না। এটা বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, হ্যালো, হ্যালো। নেক্সট, জিরোর ইন্টিগ্রেশন। জিরোর ইন্টিগ্রেশন জিরো হয় কেন বললাম? কোন একটা জিরো ইন্টু ডিডাব্লিউ হলে না হয় কিছু একটা হতো, ডিডাব্লিউই এখানে জিরো, ডিডাব্লিউটাই জিরো। জিরো ইন্টু ডিডাব্লিউ যদি হতো, ইন্টিগ্রেশন করতাম, তাহলে একটা কনস্ট্যান্ট আসতো, কিন্তু ডিডাব্লিউটাই জিরো, সুতরাং এখানে কিন্তু জিরো আসবে। ওকে, নেক্সট, থার্ড, 3 নাম্বার প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ইংরেজিতে এটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। মানে হচ্ছে টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির প্রতিটা মুহূর্তে টেবড়ে দাও, তুবড়ে দাও, গ্যাসকে চাপ বাড়িয়ে দাও, গ্যাসের আয়তন বাড়িয়ে দাও, গ্যাসটাকে ছোট করে দাও, যা খুশি করো, সব ক্ষেত্রে কিন্তু তুমি এমন একটা যত্ন নিয়েছো যাতে করে প্রতিটা মুহূর্তে সেই সংস্থার মধ্যে যে থার্মোমিটার গোঁজা আছে তার তাপমাত্রা চেঞ্জ করছে না। থার্মোমিটারটা খারাপ নয়, কিন্তু থার্মোমিটারটা ঠিকঠাক আছে। এই অবস্থাতেও সে তার তাপমাত্রা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, একই আছে। সেই প্রক্রিয়াকে আমি বলবো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে দেখো, আমরা ডিডাব্লিউ সমান কি জানি? পি ইন্টু ডিভি। নাও, এবার আমরা দেখি আদর্শ গ্যাস সম্বন্ধে আলোচনা করি। আদর্শ গ্যাস এন মোল। তাহলে তার জন্য সমীকরণ আমাদের কি রেডিমেড আছে? এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সমীকরণ, অবশ্যই সবসময় ট্রু। এন মোল আদর্শ গ্যাসের জন্য কি ট্রু? পিভি ইকুয়াল টু এনআরটি ট্রু। এবার দেখো, আর তো চিরকালের ধ্রুবক, টিও ধ্রুবক। তাহলে এখানে যে পি আছে, সেই পিটা কিন্তু ভি বাড়লে বা কমলে পরিবর্তন হবে। তার মানে আমি এখানে লিখতে পারি যে পি সমান এন আর টি বাই ভি। এই যে সমীকরণটা আমি পেলাম, এই পিটাকে আমি রিপ্লেস করে দেবো। তাহলে ডিডাব্লিউ সমান কি হবে? আমি তো কৃতকার্য বার করছি, তাহলে হবে এন আর টি বাই ভি ইন্টু ডিভি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। তার মানে কি হবে? ইন্টিগ্রেশন এনআরটি ইন্টু ডিভি বাই ভি। এবার আমাকে বলো তো দেখি, এই এনআরটি ডিভি বাই ভি
এগুলোর মধ্যে কে কে কনস্ট্যান্ট? এই যে সমীকরণটা আমি লিখেছি, আর টি আর ভি তো কনস্ট্যান্ট, এখানে কেউ বলেনি। আর টি আর কে কনস্ট্যান্ট, আয়তন তো কনস্ট্যান্ট এখানে বলেনি। এনআরটি কনস্ট্যান্ট, এনআরটি কনস্ট্যান্ট, কারণ আমরা কোনোভাবে বলিনি যে সংস্থা থেকে গ্যাস লিক করে গেছে, যে মোল সংখ্যা কমে গেছে, আমরা বলিনি। আর তো চিরকাল কনস্ট্যান্ট। আর এই যে প্রক্রিয়াটা আমরা নিয়েছি তার জন্য টি কনস্ট্যান্ট, তাহলে এনআরটি কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশনের এরা বাইরে চলে যাবে। তাহলে এনআরটি ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এবার আমরা বলো, এই ডিভি বাই ভি মানে হচ্ছে আমরা লিখতে পারি এনআরটি ইন্টিগ্রেশন 1/v ইন্টু ডিভি। তাহলে 1/v এর ইন্টিগ্রেশন কি হবে? তোমরা হয়তো পড়োনি যে log x এর ডেরিভেটিভ হয় 1/x। তাহলে 1/x এবার উল্টে দাও, এটা d ln x সমান লিখতে পারো 1/x dx, বজ্র গুণন করলাম, dx টাকে এইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন যদি তুমি করো, তাহলে এখানে d আবার ইন্টিগ্রেশন, d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আবার ইন্টিগ্রেশন, মানে তোমার কোনো বন্ধুকে তুমি চরম চাটিয়ে দিয়ে তার দুঃখ হলো কিন্তু তাকে জড়িয়ে ধরে আদর করে দিলে, তাহলে সে রাখতে পারবে? সেরকম টাইপের ডেরিভেটিভ আবার ইন্টিগ্রেশন, তার মানে সে যাকাত তাই থাকবে। তাহলে ln x, আর এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 1/x dx। তাহলে 1/x dx এর ইন্টিগ্রেশন হয় ln x। সিমিলারলি এখানে যে কৃতকার্যটা হলো w, এটা সমান হচ্ছে nrt ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, তার মানে হচ্ছে nrt ইন্টিগ্রেশন ln v। এবার ধরে নাও আয়তনটা প্রথমে ছিল ভি1, পরে হয়েছে ভি2, তাহলে ln v এর যে লিমিট বসবে, আগে হয়েছিল ভি1, এখন হলো ভি2, তাহলে আগে ভি2 বসবে, তাহলে nrt প্রথমে বসবে ln v2 মাইনাস ln v1। log a মাইনাস log b সমান কি হয়? log a মাইনাস log b সমান হয় আমরা জানি log a বাই b। তাহলে log v1 v2 মাইনাস log v2 সমান কি হবে? nRT ln v2 বাই v1। এইটা কোন প্রসেসে কৃতকার্য? এটা কোন প্রসেসে কৃতকার্য বলো? সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রক্রিয়া। তার মানে আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়ায় এটা কৃতকার্যের ফর্মুলা। কখন? যখন সমষ্ণ প্রক্রিয়ায় আমি ভি1 আয়তন থেকে ভি2 ভি2 আয়তনে নিয়ে চলে যাব, ভি1 থেকে যখন ভি2 আয়তনে নিয়ে চলে যাব তখন। তাহলে দেখো, এখানে খুব ভালো করে ভেবে দেখো, W ইকুয়াল টু দাঁড়ালো nRT, যেটা সব পজিটিভ, লগ ভি2 বাই ভি1। তাহলে যদি ভি1 হচ্ছে তোমার, ভি1 হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, আর ভি2 হচ্ছে তোমার অন্তিম আয়তন, অন্তিম আয়তন। এবার যদি তুমি দেখতে পাও, এখানে আমি কন্ডিশন বোঝাচ্ছি, কন্ডিশন ধরে নাও 1, 1 নাম্বার কন্ডিশন, যে ধরে নাও প্রাথমিক আয়তন কম, অন্তিম আয়তন বেশি। তার মানে অন্তিম আয়তন বেশি ধরে নাও, অন্তিম আয়তন বেশি, তার মানে ভি2 ইজ গ্রেটার দেন ভি1। তাহলে ভি2 বাই ভি1 ইজ গ্রেটার দেন 1। লগ তোমরা কি জানো লগ 1 কত হয়? 0 হয়। লগ এক্স, এইটা পজিটিভ কখন হয়? কখন পজিটিভ হয় জানো? যখন এক্স এর মান 1-এর চেয়ে বেশি হয়। আর লগ এক্স এর মান নেগেটিভ কখন হয় জানো? যখন এক্স এর মান 1-এর চেয়ে কম হয়। এক্স এর মান যখন 1-এর চেয়ে কম, তার মানে কি ভি2 বাই ভি1 এই যে প্যারামিটারটা, এইটা যদি 1-এর চেয়ে বেশি হয়, তখনই কেবলমাত্র কৃতকার্যটা ধনাত্মক হবে, তখনই সংস্থার আয়তন বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ অন্তিম আয়তন বেশি,
অন্তিম আয়তন বেশি, সংস্থার আয়তন বৃদ্ধি পেল না কম হ্রাস পেল, সংস্থার আয়তন বাড়লো না কমলো, অন্তিম আয়তন যদি বেশি হয় সংস্থার আয়তন বাড়লো না কমলো, তাহলে তার জন্য কৃতকার্য কি হলো? পজিটিভ হলো। তার মানে আমরা আমাদের ফিজিক্সের ভাষায় ধরেছি সংস্থা যদি তার আয়তন বাড়িয়ে দেয় কোনো একটা পদ্ধতিতে, তার মানে সংস্থা জোর করে তার সিস্টেমের উপরে বাইরে যে যে বাউন্ডারি আছে, যে পৃষ্ঠতল আছে তার উপর কাজ করেছে, ফোর্স প্রয়োগ করে ঠেলে তার প্রেসার দিয়ে তার ভলিউম বাড়িয়ে দিয়েছে, তার মানে কাজ করেছে। তার মানে এক্ষেত্রে যদি এরকম কন্ডিশন হয় তাহলে ডাব্লিউ হবে গ্রেটার দেন জিরো। তার মানে সংস্থা কাজ করেছে, সংস্থা ধনাত্মক কাজ করেছে। কিন্তু উল্টোটা যদি হয়, বড় আয়তন থেকে ছোট আয়তন যদি হয়ে যায়, তুমি ধরে নাও তুমি একটা বিশাল বড় বেলুন ছিল, সেটাকে তুমি তাপমাত্রা ফিক্স রেখে তুমি তার আয়তন ছোট করে দিলে, তাহলে কি করবে তুমি? তুমি কি করবে? একটা বেলুনের আয়তন যদি অন্তিম কন্ডিশন টু, যেটা আমি বলছি কন্ডিশন টু হচ্ছে অন্তিম আয়তন কম, কন্ডিশন টু হচ্ছে অন্তিম আয়তন কম, অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের তুলনায় কম, প্রাথমিক আয়তনের তুলনায় কম। তার মানে কি? ভি টু ইজ লেস দেন ভি ওয়ান। তার মানে ভি টু বাই ভি ওয়ান ইজ লেস দেন ওয়ান। তার মানে এলএন ভি টু বাই ভি ওয়ান ইজ লেস দেন কি হবে গো? এলএন ওয়ান। এলএন ওয়ান মানে কি? এলএন ওয়ান মানে কি? লগ 1 মানে কি? জিরো। তার মানে হচ্ছে এলএন ভি টু বাই ভি ওয়ান ইজ লেস দেন জিরো। তার মানে এখান থেকে বলতে পারি এনআরটি, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান ইজ লেস দেন জিরো। এবার এই জিনিসটা কি? এই যে সমীকরণটা, এটা কি? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় এটা কি? এনআরটি এলএন ভি2/ভি1। তাহলে কৃতকার্য লেস দ্যান জিরো। তার মানে এক্ষেত্রে এই যে কেসটা আমরা আলোচনা করলাম, এক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক কৃতকার্য, নেগেটিভ কৃতকার্য। নেগেটিভ কৃতকার্য মানে কি? সংস্থার উপর কাজ করা হয়েছে। তুমি বলো তো দেখি, একটা বেলুনের বড় আয়তন আছে, সেটাকে ছোট করতে চাইবে, তাহলে কি বেলুন এমনি এমনি ছোট হয়ে যাবে, না বাইরে থেকে আমি চাপ দিয়ে ছোট করব? বাইরে থেকে আমি চাপ দিয়ে ছোট করব, নাকি এমনি এমনিও বড় হয়ে যাবে? বলো। তাহলে বাইরে থেকে যদি আমি চাপ দিই, তাহলে আমি একটা বাহ্যিক এজেন্ট সংস্থার উপর চাপ প্রয়োগ করে তার আয়তন কমিয়েছি। তাহলে গ্যাসের অণুগুলোকে আমি কি করেছি? তার বিরুদ্ধে কাজ করেছি। তার জন্য নেগেটিভ কৃতকার্য। বোঝা গেল? ওকে, নেক্সট আবার বলছে সমস্ত প্রক্রিয়ায়, এই কথাটা বারবার কেন আলোচনা করছি, কারণ এর পরীক্ষায় পড়বে। সমস্ত প্রক্রিয়ায় এই কৃতকার্যের ফর্মুলাটা পড়বে প্রমাণ করার জন্য। প্রক্রিয়ায় কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমরা পেলাম এনআরটি এলএন ভি2/ভি1। আবার দেখো তো, আমরা দেখেছি পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য। তাহলে টি যদি ধ্রুবক হয়, যদি টি ধ্রুবক হয়, তাহলে ডান পক্ষ ধ্রুবক হ্যাঁ কি না? তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক লেখা মানে, আমরা ছোটবেলায় বয়েলের সূত্র পড়েছি না পড়িনি? উষ্ণতা অপরিবর্তিত থাকলে তখন আমরা কি লিখেছি? পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। ভেবে দেখো, লিখেছিলে না লিখনি একবারও? পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার আগে এই সমীকরণটা লিখেছিলে তো, পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2? লিখেছিলে? তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি পি1/পি2
সমান আবার v2/v1। তার মানে যেখানে এখানে v2/v1 লিখেছি, এখানে আমি p1/p2 বসাতে পারি। তার মানে এই যে দুটো সমীকরণ, সেখান থেকে আমি আবার লিখতে পারি সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য w সমান nRT ln p1/p2। এটাও কিন্তু ট্রু। বুঝ গয়া না? চোখ বুঝ গয়া? বুঝলে না বুঝলে না? বিশাল কিন্তু কঠিন জিনিস বলছি না, কিন্তু সমস্ত জিনিস বলছি। কোনো কিছু জিনিস, যতটা জিনিস তোমাদের দরকার সেই জিনিসগুলো বলছি। আমরা আজকে আলোচনা করছি সমস্ত যা প্রক্রিয়া আমরা আলোচনা করেছি, সেই সমস্ত প্রক্রিয়ায় আমাদের কৃতকার্য সম্বন্ধে আলোচনা করছি। কারণ কৃতকার্য সম্বন্ধে একটা প্রশ্ন পরীক্ষায়, এই পরীক্ষায়, পরের পরীক্ষায়, 13 এর পরীক্ষায়, 12 এর পরীক্ষায়, যে কোনো জায়গায় পড়বে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য দুটো ফর্মুলা বেরোলো। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। তো সমস্ত প্রক্রিয়া গেল। এবার আমরা আসি রুদ্ধতাপ প্রক্রিয়া, 4 নম্বর প্রক্রিয়া। তাই তো নাকি? এটা ক্লিয়ার? একটু আওয়াজ দাও, কেউ যদি থাকো আওয়াজ দাও। সবাই বুঝেছো? ওকে, নেক্সট। 4 নম্বর, রুদ্ধতাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটায় আমরা আজকেই প্রমাণ করব। এই প্রক্রিয়াটা হচ্ছে, এটাকে ইংরেজিতে কি নাম বলে? এডিয়াবেটিক। ভেরি গুড, এডিয়াবেটিক প্রসেস। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়। যেখানে এই যে গামা, গামা মানে কি গো? এইটা মানে হচ্ছে সিপি/সিভি। সিপি মানে কি? গ্যাসের যে আমরা বলেছিলাম, গ্যাসের ক্ষেত্রে দু ধরনের আপেক্ষিক তাপ থাকে। একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। রুদ্ধতাপ প্রক্রিয়ায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় সমীকরণটা হয় পিভি ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা এক্ষুনি একটু পরে আমরা প্রমাণ করব। তার আগে আমরা কৃতকার্যটা দেখে নিই, এর কৃতকার্যের ফর্মুলা কি হয়। কৃতকার্য ডিডব্লিউ সমান কি ফর্মুলা হবে বলো এক্ষেত্রে? চিরন্তন, ডিডব্লিউ এর ফর্মুলা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হবে? ডিডব্লিউ এর ফর্মুলা এতদিন, হ্যাঁ, কি হবে? প্রথম ইকুয়েশনটা কি লিখবো? প্রথম কি লিখবো? ডিডব্লিউ সমান, এই কথাটা লিখবো, পিডিবি। এটা তো হবেই। মানে সিম্পল কথা বলছি, কোনোদিন ভুলে যাবে না ডিডব্লিউ সমান পিডিবি লিখতে। ডাব্লিউ সমান চেহারা সবারই চেঞ্জ, কিন্তু ডিডব্লিউ সমান পিডিবি। আর আদর্শ গ্যাস যখন আমরা বলবো, আদর্শ গ্যাস যখন আমরা বলবো এন মোলের ক্ষেত্রে, এন মোল, তখন আমার তো কি ইকুয়েশন লিখবো? এন মোল আদর্শ গ্যাসের জন্য কি ইকুয়েশন লিখবো? পিভি ইকুয়াল টু এন এনআরটি। ঠিক, এই সমীকরণের মধ্যে কোনো চেঞ্জ নেই। কিন্তু এখানে যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়ায় এই সমীকরণটা আমরা পাবো, তা আর এখানে যেহেতু ডিভি আছে, তাই এই কনস্ট্যান্টটার মান আমরা ধরে নিলাম, ধরে নাও কে। তাহলে আমরা এখানে পি সমান লিখতে পারি কে বাই ভি টু দি পাওয়ার গামা। লিখে দিই। তাহলে ডিডব্লিউ সমান আমরা লিখব কে, যেটা ধ্রুবক, ইন্টু 1/ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি। তাহলে ডাব্লিউ সমান কি হবে? ডাব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি। আয়তন কোথা থেকে কোথায় যাবে? ধরে নিলাম ভি ওয়ান থেকে ভি টু। তাহলে বলো তো দেখি, এই যে আমি অংশটা লিখেছি
তার মধ্যে কে বাম দিকে চলে যাবে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের অনলি কে, ভেরি গুড, কারণ কে হচ্ছে ধ্রুবক, তাহলে কে বাইরে চলে গেল। ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে ভি টু, এটা ভি টু দি পাওয়ার 1/ভি টু দি পাওয়ার গামা মানে কি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। এবার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি জানি, x⁴n+1/n+1, জানি না, মনে আছে না নাই, ভালো করে ভেবে দেখো। আমরা পড়েছি ইন্টিগ্রেশন x⁴n dx, যদি n এর মান -1 না হয় তাহলে ফর্মুলা হয় x⁴n+1/n+1, যদি x নট ইকুয়াল টু -1 হয়, কারণ -1 হলে এটা 1/x হবে, তখন ln x হয়। তাহলে এখানে যে w এর ফর্মুলা, সেই w সমান আমরা কি পেলাম, k ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি, যেখানে আয়তনটা যাচ্ছে, শুরু হচ্ছে ভি ওয়ান এ, শেষ হচ্ছে ভি টু তে। তাহলে আমরা লিখবো কে ইন্টু ভি টু দি পাওয়ার -গামা+1/-গামা+1, যেখানে লিমিট কি বসবে, লোয়ার লিমিট বসবে, নিচের লিমিট বসবে ভি ওয়ান, আপার লিমিট বা উপরের লিমিট বসবে ভি টু। লোয়ার লিমিট মানে শুরু, আপার লিমিট মানে শেষ। তাহলে বসাই, তাহলে যদি আমি বসাই, তাহলে কে ইন্টু, এখানে দেখো নিচে 1 - গামা, এটাকে আমি 1 - গামা লিখে দিলাম। আর নিচে যদি এটাকে আমি বসাই, তাহলে লিখতে পারি ভি টু দি পাওয়ার 1 মানে ভি/ভি টু দি পাওয়ার গামা, তাহলে 1/ভি টু দি পাওয়ার 1 - গামা, বা 1, এখানে নিচে যদি দিই তাহলে সরি, তাহলে এখানে আমি লিখতে পারি ভি/ভি টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। এখানে কিছু অন্যায় করেছি দেখো, এখানে কিছু অন্যায় করেছি। সূচকের ফর্মুলা, তোমরা সূচক শিখেছো তো না শিখোনি? এখানে দেখো মাইনাস গামা যেটা আছে, এটা নিচে চলে এলো, 1 - গামাটাকে এখানে দিলাম, আর +1 মানে ভি টু দি পাওয়ার 1 ওটাকে উপরে দিলাম। আমি কি কোনো অন্যায় করেছি না করিনি বলো? বিজিত, কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। তাহলে প্রথমে আমরা এই ভি এর জায়গায় ভি টু বসাবো, তারপর যা পাবো মাইনাস করে ভি এর জায়গায় আবার ভি ওয়ান বসাবো। দেখি কি দাঁড়ায়। ডাব্লিউ সমান, কে/1 - গামা ইন্টু ভি এর জায়গায় ভি2/ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস ভি1/ভি1 টু দি পাওয়ার গামা। তাহলে এবার দেখো, কে টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি কি পাবো, 1/1 - গামা ইন্টু কে/ভি2 টু দি পাওয়ার গামা ইন্টু ভি2 মাইনাস কে/ভি1 টু দি পাওয়ার গামা ইন্টু ভি1। এটা কি আপত্তি আছে তোমাদের? কোনো আপত্তি থাকা উচিত নয়। এবার তোমরা দেখো, এক্ষুনি আমরা দেখলাম রুদ্ধতাপ প্রক্রিয়া, যেটা রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা দেখলাম পি/ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, কনস্ট্যান্ট। তার মানে আমরা লিখতে পারি P1/V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2/V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। যেমন সমস্ত প্রক্রিয়া আমরা লিখেছিলাম পিভি ইকুয়াল টু ধ্রুবক, তাই আমরা লিখেছিলাম P1/V1 ইকুয়াল টু P2/V2। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা এটা লিখতে পারি, হ্যাঁ কি না? নিরন্তন, লিখতে পারি তো? তাহলে আমরা এক এক করে আলাদা করি, এক এক করে ইকুয়াল করি। তাহলে P1/V1 টু দি পাওয়ার গামা সমান কে, আবার P2/V2 টু দি পাওয়ার গামা সমানও কে। তাহলে এখানে আমরা লিখতে পারি P1 সমান K/V1 টু দি পাওয়ার গামা, আবার P2 সমান K/V2 টু দি পাওয়ার গামা। তাহলে দেখো, এখানে K/V2 টু দি পাওয়ার গামা, K/V1 টু দি পাওয়ার গামা, এই জায়গায় আমরা কি বসাতে পারি, কি বসাতে পারি, এগুলো বসাতে পারি না, P1 P2 বসাতে পারি। তাহলে ডাব্লিউ সমান, এই যে জিনিসগুলো থেকে আমরা পেলাম ডাব্লিউ সমান 1/1 - গামা ইন্টু P2 V2 মাইনাস P1 V1।
এটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য। পরীক্ষায় কিন্তু শিওর শর্ট পড়বে এগুলো। গামা গামার মান কোনোদিন 1 হয় না। বলো তারপর। গামার মান কোনোদিন 1 হয় না, -1 হয় না। ওকে? মানে 1 হয় না গামার মান। 1 এর চেয়ে বেশি হয়। কেন? 1 প্লাস 2/f পড়ে নিই আমরা গামা ইকুয়াল টু, ঠিক? সুতরাং এফ তো থাকবেই, ডিগ্রিজ অফ ফ্রিডম তো থাকবেই। তো গামার মান 1 এর চেয়ে বেশি হবেই। আর গামার মান কোনোদিন 1 হয় না। তার জন্যই এই সমীকরণ এসছে। ভেরি গুড কোশ্চেন। তাহলে আমরা কি দেখলাম? ডাব্লিউ সমান রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? আমরা দেখলাম ডাব্লিউ সমান 1/1 মাইনাস গামা ইন্টু P2V2 মাইনাস P1V1। এই চেহারায় আমরা ছাড়বো না একে। কেন ছাড়বো না? কারণ এটা আদর্শ গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি। এন মোল আদর্শ গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে P1V1 সমান এনআর P1। আবার আবার P2V2 সমান এনআরটি2। তাহলে দেখো, এই P2V2 এর জায়গায় আমরা বসাতে পারি এনআরটি2, P1V1 এর জায়গায় আমরা বসাতে পারি এনআরটি1। তাহলে বসালে ডাব্লিউ সমান কি পাবো? ডাব্লিউ সমান 1/1 মাইনাস গামা এনআরটি2 মাইনাস এনআরটি1। তাহলে এনআর যেহেতু কমন, তাহলে এনআর বাই 1 মাইনাস গামা ইন্টু টি2 মাইনাস টি1। এইটা হচ্ছে কৃতকার্যের ফর্মুলা। এইটা প্রমাণ করতে দেবে। 3 নাম্বার প্রশ্ন পড়বে, 3 নাম্বারের তোমাদের পরীক্ষায়, ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় এই কোশ্চেনটা পড়বে। ডাব্লিউ সমান এনআর বাই 1 মাইনাস গামা ইন্টু টি2 মাইনাস টি1। তাহলে এইটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য। টি1 আর টি2 এর উপর নির্ভর করছে। ওটা তো আমরা জানি না। টেম্পারেচার বড় বেশি হলো না কম হলো না কি হলো আমরা তো জানি না। বোঝা গেল কি বলছি? আমরা তো জানি না টেম্পারেচার কি হলো। টেম্পারেচার বাড়তেও পারে, কমতেও পারে। কোনোদিন ঠান্ডাও হতে পারে, গরমও হতে পারে। তো সুতরাং টি2 মাইনাস টি1টার কে বড় তার উপর নির্ভর করছে। যদি হ্যাঁ, যদি টি2 বড় হয়, টি1 যদি ছোট হয়, তাহলে ওয়ার্ক ডন নেগেটিভ হবে। আর টি2 যদি ছোট হয়, টি1 যদি বড় হয়, তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবে সিস্টেম। বুঝছো? এখন ফর্মুলা গুলো আগে রপ্ত করো, তারপর ফিলিংস তোমাদের মধ্যে আমি ইনজেক্ট করে দেবো। যেমন করে ইনজেকশন দেয় তেমন ইনজেক্ট করে দেবো। ফর্মুলা গুলো আগে ম্যাথামেটিক্স ভালো করে বোঝো, তারপর জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যেটুকু আমি বললাম, ইজ দ্যাট ওকে? হ্যালো হ্যালো হ্যালো। নেক্সট। ওকে, হ্যাঁ। চক্রীয় প্রক্রিয়া, ইংরেজিতে এর নাম হচ্ছে সাইক্লিক প্রসেস। এই যে সাইক্লিক প্রসেস, যে ক্ষেত্রে প্রাথমিক, এটা এমন একটা প্রসেস যে প্রাথমিক এবং অন্তিম যে অবস্থা, এই অবস্থা সেম, একেবারে সেম। মানে কি? তুমি তেবড়ে তুবড়ে এদিক ওদিক এদিক ওদিক করে আলটিমেটলি একই জায়গায় নিয়ে চলে এসছো। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কৃতকার্য কি হবে? কেউ আইডিয়া দিতে পারবে? কৃতকার্য সমান কত হবে?
যদি আগের দশাতেই চলে আসে তাহলে কি কোনো কৃতকার্য হবে? জিরো হবে বলছে। আর কারোর কোনো মন্তব্য আছে? চক্রীয় পদ্ধতিতে কৃতকার্য কি কিছু হবে? চক্রীয় পদ্ধতিতে আমি সবসময় বলেছিলাম, চক্রীয় পদ্ধতিতে কি জিরো হয়? কিসের পরিবর্তন জিরো হয়? একদম তাই। এটা তো শিওর, 100% শিওর যে চক্রীয় পদ্ধতি হলে ডেল্টা ইউ সমান জিরো হবে। এবার চক্রীয় পদ্ধতিতে ডিডব্লিউ সমান, হ্যাঁ বলো। তাহলে গৃহীত তাপই কৃতকার্য হবে। ভেরি গুড। তাহলে এখান থেকে ফার্স্ট ল সমীকরণ যদি আমরা বলি ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিউ যদি শূন্য হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ হবে। মানে উল্টোটা আমরা বলতে পারি কৃতকার্য যেটা সেটা বেসিক্যালি ডিকিউ হবে। তাহলে এবার বলো, এবার আমাকে বলো কৃতকার্য বা তাপ এগুলো কি অবস্থা অপেক্ষক? যেমন অভ্যন্তরীণ শক্তি যেমন অবস্থা অপেক্ষক, স্টেট ফাংশন, কৃতকার্য বা গৃহীত বা বর্জিত তাপ এরা কি স্টেট ফাংশন? অ্যান্সার হ্যাঁ কি না? একদম না। সুতরাং এদের জিরো হওয়ার সম্ভাবনা কিন্তু সত্য সবসময় নাও হতে পারে। তার মানে ডাব্লিউ এবং কিউ এরা কিন্তু এরা স্টেট ফাংশন নয়, স্টেট ফাংশন নয়। সুতরাং আমি কোনোদিনই কৃতকার্য শূন্য হবে এটা বলতে পারি না। শূন্য হবে নিশ্চিত করে বলা যায় না, নিশ্চিত নয়, বরং নিশ্চিত নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে শূন্য হয় না। বেশিরভাগ ক্ষেত্রে শূন্য হয় না। কারণ বলো, বলো। হ্যাঁ, ভেরি গুড, ভালো কথা বলেছো। আয়তন সেম। না, না, ছোট্ট ছোট্ট প্রক্রিয়ায়। পি তো তুমি জানো না, পি তো তুমি জানো না কি হচ্ছে তার চেহারা। তুমি এই যে সমীকরণটা আমরা সত্য বলেছিলাম, এটা কোন ক্ষেত্রে বলেছিলাম বলো তো দেখি? ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি, এইটা সত্য কোন ক্ষেত্রে বলেছিলাম? পুরো প্রসেসের জন্য না প্রসেসের মধ্যে ছোট্ট একটা অংশের জন্য? তাহলে পুরো প্রসেস সেটা দিয়ে তো আমরা ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমরা বুঝতেই পারছি না পি এর সাথে ভি এর কি সম্পর্ক। এটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা গ্রাফ দিয়ে, লেখচিত্র দিয়ে যখন কৃতকার্যটাকে ব্যাখ্যা করব। হুম, হুম, হুম। সমআয়তনিক প্রক্রিয়া যেটা, সেখানে পুরো যে প্রসেস চলাকালীন প্রতিটা মুহূর্তে, পুরো প্রসেস চলাকালীন প্রতিটা মুহূর্তে তার আয়তন ধ্রুবক ছিল, গ্যাসের আয়তন। কি বুঝলে? সমআয়তনিক হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পুরো ধরো 1 ঘন্টা ধরে সমআয়তনিক প্রসেস হলো, সেই 1 ঘন্টা ব্যাপী একটা গ্যাস জারের আয়তন এক চুলও পরিবর্তন হয়নি, তবেই তাকে সমআয়তনিক প্রক্রিয়া বললাম। কিন্তু চক্রীয় প্রক্রিয়া মানে তা নয়। ইন বিটুইন কি হয়েছে আমি জানি না। গ্যাসকে হয়তো টেনে দিয়েছি, ছিঁচড়ে দিয়েছি, এটা করে দিয়েছি, চেপে দিয়েছি, নিয়ে শেষে আগে যা ছিল তাই করে দিয়েছি। দুটোর মধ্যে বিশাল তফাৎ। ওকে। সমষ্ণ প্রক্রিয়া মানে, সমষ্ণ প্রক্রিয়া মানে পুরো প্রক্রিয়ার সময় তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। সমচাপ প্রক্রিয়া মানে পুরো প্রসেসের মধ্যে প্রতি মুহূর্তে কোথাও চাপের পরিবর্তন হয়নি। সম সম তোমার রুদ্ধ তাপ প্রক্রিয়া মানে হচ্ছে
পুরো যে প্রসেস তার মধ্যে সিস্টেম এক ফোঁটাও তাপ কিন্তু বাইরে থেকে গ্রহণও করেনি, ভেতর থেকে বাইরে দেয়ওনি। চক্রিয়া প্রক্রিয়া মানে সব অ্যাভেলেবল, যা খুশি হতে পারে, কিন্তু ও প্রাথমিক অবস্থানে আবার ফেরত এসছে। তার জন্য অন্তিম অবস্থান প্রাথমিক অবস্থানের সাথে একেবারে সমান। তাহলে অন্তিম আর প্রাথমিকের মধ্যে কে সমান হতে পারে? যে শুধুমাত্র অবস্থার সমীকরণ, অবস্থার অপেক্ষক, সেটা কে? সেটা একমাত্র হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। তাই গ্যাসের প্রাথমিক যে অভ্যন্তরীণ শক্তি ছিল, অন্তিম যে অভ্যন্তরীণ শক্তি, যদি আদর্শ গ্যাস হয়, তাদের দুজনের তাপমাত্রা প্রাথমিক আর অন্তিম যেহেতু একই, তাই তাদের অভ্যন্তরীণ শক্তি একই হবে। তাই পুরো প্রসেসটায় ডেল্টা ইউ ইকুয়াল টু 0 হবে শুধুমাত্র। আর অন্য কিছু সম্বন্ধে গ্যারান্টি দেওয়ার কোন রকম কোনো কাগজপত্র আমাদের কাছে নাই। তাহলে বাদবাকিগুলো কি হবে সেটা আমরা বুঝবো, ধীরে ধীরে বুঝবো। নেক্সট, তাহলে আমরা প্রসেসে আমরা বুঝলাম, এখানে আমরা আলোচনা করলাম না চক্রীয় প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কিরকম কৃতকার্য হবে, কিন্তু আমরা আইডিয়া পেলাম যে কৃতকার্য হতে পারে। এবং আমরা যেটা মেইন আইডিয়া পেলাম, যেটা ভেরি ভেরি গুড একটা আইডিয়া পেলাম, যে কৃতকার্য মানে সেটাই, যদি কৃতকার্য পজিটিভ হয় তাহলে সিস্টেম তাপ নিয়েছে, কৃতকার্য যদি নেগেটিভ হয় সিস্টেম তাপ ছেড়েছে। তার মানে সিস্টেমের গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের সমান হচ্ছে সিস্টেম দ্বারা সিস্টেম কর্তৃক কৃতকার্য। সেটা আমরা বুঝলাম। নেক্সট আমরা দেখব যে আমাদের, তার আগে আমরা দেখি যে আরো ছোট্ট ছোট্ট কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো ব্যতি রেখেই আমরা আর একটা প্রমাণ করি, সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। 6 নাম্বার একটা আর একটা প্রসেস যেটা খুব পরে, পলিট্রপিক প্রসেস, যে প্রসেসটা আমরা জানি না বেসিক্যালি এক্স্যাক্টলি কি হবে আমরা জানি না। পলিট্রপিক প্রসেস বলে এক ধরনের প্রসেস আছে। যেমন ধরুন এডিয়াবেটিক প্রসেস এখন আমরা আলোচনা করলাম, এডিয়াবেটিক প্রসেস আমরা আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম রুদ্ধ তাপ প্রক্রিয়া, সেখানে আমরা দেখলাম পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এবং এটাকে আমরা ধরেছি কে। আর পলিট্রপিক প্রসেসে পি ভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স এর মান, পলিট্রপিক মানে বিভিন্ন গ্যাস এদিক ওদিক জমে আছে, বিভিন্ন গ্যাস মিক্সচার হয়ে আছে, এবং এক্স এর মান আমার জানা নেই। তোমাদেরকে এক্স এর মান বলবে, অ্যান্সার বলতে হবে। তো এটা তোমাদের সিলেবাসে হালকা মানে হয়তো বলা নেই, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাসে আছে। এক্ষেত্রে কৃতকার্য যেটা হবে ডাব্লিউ, সেটা আগের মতনই হবে, সেটা হচ্ছে এনআর বাই 1 মাইনাস এক্স ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আগেরটা এটার কৃতকার্য কি ছিল? ডাব্লিউ সমান এনআর বাই 1 মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু এটা হবে। এটা জাস্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। এবার আমরা লিখব ইন্ডিকেটিভ গ্রাফ, ইন্ডিকেটিভ ডায়াগ্রাম মানে হচ্ছে সূচক চিত্র। ইন্ডিকেটিভ ডায়াগ্রাম বাংলায় এটাকে বলা হয় সূচক চিত্র। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে হচ্ছে গ্রাফ, পাতি কথা হচ্ছে গ্রাফ আঁকতে হবে, পাতি হচ্ছে গ্রাফ ড্রয়িং। যেমন ধরে নাও, ফার্স্ট আমি ধরলাম, প্রসেস গুলো দেখি এক এক করে আমরা আঁকি। প্রথম ধরলাম সমচাপ প্রক্রিয়া, তার মানে কে কনস্ট্যান্ট, পি ইকুয়াল টু ধ্রুবক। এবার তোমাকে প্রশ্ন করছে, বলো তো দেখি পিভি গ্রাফ কি হবে, বলো তো দেখি পিটি গ্রাফ কি হবে, বলো তো দেখি ভিটি গ্রাফ কি হবে। তাহলে বলো দেখি তোমরা কি পারো। পিভি গ্রাফ কি হবে সমচাপ প্রক্রিয়ায়?
পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আয়তন পরিবর্তন কি হতে পারে না হতে পারে না? হলেও হতে পারে, হলেও হতে পারে, কিন্তু পি একদম তাই। তাহলে ভি যাই হোক না কেন, পি হচ্ছে ধ্রুবক। তার মানে এইট উইল বি কনস্ট্যান্ট টু পি। পি এর মান একদম একই। তারপরে বলতো দেখি পিটি সমীকরণ কি হবে? এটাও তাই, টি চেঞ্জ হোক না হোক, পি এর মান ধ্রুবক। পি অক্ষের মানে টি অক্ষের সমান্তরাল। এটা হলো ভি অক্ষের সমান্তরাল, এটা হলো টি অক্ষের সমান্তরাল। আর ভি ভার্সেস টি কি হবে সেটা জানতে গেলে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা জানতে হবে। সেটা কি? সেই সমীকরণটা হচ্ছে আমাদের কি? পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণের মধ্যে এটা ধ্রুবক। তাহলে ভি ইকুয়াল টু এনআর বাই পি ইন্টু টি। তাহলে এটা তো কনস্ট্যান্ট। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এটা দেখতে কিরকম হবে? এরকম হবে। এ কি বোঝা গেল না বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক থাকলো 2 নাম্বার প্রশ্ন। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তনী প্রক্রিয়া মানে ভি ইকুয়াল টু ধ্রুবক। এখানে তোমরা ভিটি, পিটি, ভিপি ডায়াগ্রাম করবে। সিমিলারলি প্রত্যেকটার জন্য এই 3টে ডায়াগ্রাম করবে। কি কি? 3 নাম্বার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, 4 নাম্বার হচ্ছে রুদ্ধ তাপ প্রক্রিয়া, যদি করতে পারো। আর 5 নাম্বার যেটা সেটা আমি বলে দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে, ওটা হোমওয়ার্ক দিলাম আগের পাতায়, সাইক্লিক প্রসেস, চক্রীয় প্রক্রিয়া। এর ক্ষেত্রে ধরে নাও পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামকে ইন্ডিকেটিভ ডায়াগ্রাম বলা হয়। এইটা সাইক্লিক বলবে, কোনটা সাইক্লিক বলবে? না এইটা সাইক্লিক। সরি, কোনটা সাইক্লিক? দুটোই সাইক্লিক। এবার এই পিভি ডায়াগ্রাম নিয়ে আমরা একটু বেশি চিন্তিত। সাইক্লিক প্রসেসে এরকম গ্রাফ। পিটি যদি বলো তাহলে তাই হবে। পিটি বললে এই গ্রাফটাকে পিটিতে কনভার্ট করতে পারো তোমরা। পরে করবে, এগুলো পরে করবে, বুঝে বুঝে করবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তোমরা যারা একটু প্রো লেভেলের, প্রো হোমওয়ার্ক হচ্ছে এটাই, যে ধরে নাও এটা পিভি ডায়াগ্রাম। এটা গিভেন, এটা প্রদত্ত। তা তোমরা এখানে ভিটি ডায়াগ্রাম করো আর পিটি ডায়াগ্রাম করো। যদি করতে পারো আমি তোমাদেরকে প্রাইজ দেবো, বই না দেখে, নিজে থেকে বুঝে বুঝে করতে পারলে আমি বিশাল ভালোবাসবো তোমাদেরকে। এটা গিভেন। কে করে দিয়েছে রে? এটা করে দিয়েছে কেমিস্ট্রিতে? তাই করো, কেমিস্ট্রির নলেজ দিয়েই করো। ভেরি গুড। তোদের কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স হয়ে গেছে না? তাই তোরা বিশাল আনন্দ পাচ্ছিস। এনিওয়ে, তো যাই হোক, করলে ভালো। তাও তোমরা করে পাঠিও, যাদের কেমিস্ট্রিতে হোক বা না হোক করে পাঠিও। নেক্সট যেটা, নেক্সট দিন যেটা আমরা আলোচনা করব তার সূচনাটা আমি করি। নেক্সটের সূচনা সেটা হচ্ছে পিভি লেখচিত্রের, লেখচিত্রের ভি অক্ষে লেখের যে ক্ষেত্রফল
লেখের যে ক্ষেত্রফল তাই হলো সংস্থা দ্বারা কৃতকার্য। মানে এইটা যদি পিভি গ্রাফ হয়, এটা যদি পিভি লেখচিত্র হয়, তাহলে ভি অক্ষের ওপর, ভি অক্ষে এটা হচ্ছে লেখ, এটা হচ্ছে লেখ, লেখচিত্রে এটা হচ্ছে লেখ, সেটা ভি অক্ষে, এই ভি অক্ষে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হচ্ছে কৃতকার্য। এটা যেকোনো কিছুর জন্য নয়, যেকোনো কিছুর জন্য পিটি ভিটির জন্য নয়, পিভির জন্য। কেন? কেন পিভির জন্য এই এরিয়াটা ক্ষেত্রফল? কেউ আমাকে লজিক দিতে পারবে? পিভি লেখের এরিয়া কেন ক্ষেত্রফল? কারণ এরিয়া মানে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। ভূমি মানে কি? পি। ভূমি মানে ভি। উচ্চতা মানে কি? পি। তাহলে দেখো তো, পি ইন্টু ভি এটা কোন রাশি? পি মানে কি? পি মানে কি? চাপ। কিন্তু এটা মানে কি? ভি মানে কি? আয়তন। তাহলে চাপ মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। আয়তন মানে কি? এরিয়া ইন্টু লেংথ। এরিয়া এরিয়া কেটে দাও, তাহলে ফোর্স ইন্টু লেংথ এটা কি হয় গো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কি হয়? তাহলে কৃতকার্যর ইউনিটের সাথে এটা ম্যাচ করছে। বাদ বাকি ভিটি কে গুণ করো, পিটি কে গুণ করো, যাই করো তাতে কোনো ক্ষেত্রে কিন্তু মিলবে না। এটা দিয়ে আমরা নেক্সট দিনের প্রবলেম এবং সমস্ত ডিসকাশন আলোচনা করব। নেক্সট ক্লাস তোমাদের রবিবার, কখন নেব তোমরা বলো? সানডে। সানডে তোমাদের আমি যদি বলি 2:30 PM পারবে? ইজ দ্যাট ওকে ফর? কেন হবে না? সানডে, সানডে তোমাদের পড়া আছে? তাহলে এটা, তাহলে আমি তোমাদের জন্য আবার সানডেতে আমি তাহলে 9:45 PM করলাম। এটাতে না বলো না প্লিজ। নাকি তাতেও আছে? হবে? তাহলে এটা এটা প্লিজ, এটা ফাইনালাইজড। আজকে খেলার রেজাল্ট কেউ কি দেখেছো কিছু? ইন্ডিয়ার ব্যাট ফ্যাট কিছু দেখতে পারলাম না।